স্যার একেবারে নির্বাচন শেষ, ফলাফল বেরোনো শেষ, বঙ্গে পরিবর্তন। পদ্মা আসনে বাংলা ঠিক দুদিনও কাটতে পারেনি, তার আগেই শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রদাকে একেবারে গুলি করে খুন। আমি আপনাদের বরাবর বলে আসছি যে আমাদের এখানে অপরাধীদের হাতে অনেক অস্ত্র আছে এবং এই অপরাধীরা তাদের সুবিধা মতো তারা শাসক দলের আশ্রয়ে থাকতে চায় যাতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। তো অপরাধীদের হাতে যখন অস্ত্র আছে তারা ইচ্ছে করলেই অপরাধ করতে পারে এবং এটা সেরকম একটা অপরাধ। এখন এটাকে খুব ভালোভাবে যদি তদন্ত করা যায় আমি বিশ্বাস করি যে অপরাধী ধরা পড়ে যাবে। যে গাড়ি, যে ন্যানো গাড়ি দিয়ে কি গাড়িটা আটকানো হয়েছিল, সেই গাড়ি ইতিমধ্যেই বাজেয়াপ্ত এবং বাইকে করে দুষ্কৃতীরা এসে এলোপাথারি গুলি চালিয়েছে, এমনটাই চালায়নি, এমনটা তো বিভিন্ন জানা যাচ্ছে। যারা বলছে তারা ভুল বলছে। কারণ আমি টিভি চ্যানেলে দেখেছি, খবরের কাগজে তো এখন আসেনি। তো টিভি চ্যানেলে যে আমি দেখেছি তার থেকে যেটা দেখা যাচ্ছে যে একটা গাড়ি এসে গাড়িটিকে আটকে স্লো করে দেয় বা থেমে যায়, ঠিক কি অবস্থা হয়েছিল এখন বোঝা যাচ্ছে না। মোটর বাইকে করে একজন দুষ্কৃতী এসে একদম যাকে খুন করা হয়েছে তার গাড়ির পাশে গিয়ে খুব কাছ থেকে গুলি করা হয়েছে। যেহেতু তিনি ড্রাইভারের পাশে বসেছিলেন, তো ড্রাইভারও আহত হয়েছে, এখন চিকিৎসাধীন আছে। পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে গুলি করা হয়েছে, এতটা উদ্ধত্ত। অপরাধীদের যদি পুলিশের ভয় না থাকে, আদালতের ভয় না থাকে, তাহলে উদ্ধত্ত দেখাতে তো কোনো অসুবিধা নেই। আমাদের দেশে প্রথমত তো পুলিশ খুব ভালোভাবে তদন্ত করতে পারে না বা করেন না। পুলিশ তদন্ত করে চার্জশিট দিলেও আদালতে যে পাবলিক প্রসিকিউটর যিনি খুনি সেই দলের যদি হন, ভালোভাবে বিচারকের কাছে সেটা তুলে ধরেন না। আর দ্বিতীয়ত দিনের পর দিন ডেট পড়ে যায় বছরের পর বছর ধরে, ফলে মামলার গুরুত্ব কমে যায়, সাক্ষীরাও ভুলে যাওয়াটা স্বাভাবিক, ফলে অপরাধীর সাজা হয় না। যেমন আমি উদাহরণ দিয়ে বলছি, আমি একটা কমপ্লেন কেস আলিপুর কেসে করেছিলাম 2012 সালে। আজ 26 সাল, তা আপনি বুঝতে পারছেন যে 14 বছর পরে সে মামলা নিষ্পত্তি হয়নি। তো ধরুন, তাহলে অপরাধীরা কেন ভয় করবে? স্যার এটা কি পূর্ব পরিকল্পিত বলে আপনার মনে হয়? কারণ কি এতটা একেবারে কাছ থেকে গুলি মারা, গাড়ি আটকানো, এটা কি পুরোটাই পূর্ব নির্ধারিত? এটা যে খুব পরিকল্পনা মাফিক অপরাধ করা হয়েছে সে ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। কারণ যে লোকটিকে গাড়িতে খুন করছেন, যদি তারা রেকি করে না দিয়ে থাকেন যে তিনি কোন সময় কোন রাস্তা দিয়ে ফেরেন, তাহলে এটা করা সম্ভব ছিল না। দ্বিতীয়ত, এই যে গাড়িটা রাস্তা আটকানোর জন্য ব্যবহার করা হয়েছে সেই গাড়িটাকে এদিনও অপরাধের কয়েক ঘন্টা আগে থেকে ওই এলাকায় দেখা গিয়েছে। স্যার কে করতে পারে বলে আপনার মনে হচ্ছে? পোস্টপোল ভায়োলেন্স শুরু, যেটা আমরা মানে হয়নি দুদিন ভাবছিলাম, পোস্টপোল ভায়োলেন্স আমরা এখন দেখতে পাচ্ছি। ভায়োলেন্স প্রথম থেকে হয়েছে, ভোটের দিনে হিংসা হয়েছে। অন্যরা সব থেকে বেশি তো এই অন্যরা কি বলছে জানি না, আমি বরাবর বলছি যে আগের বারের তুলনায় কম হয়েছে, কিন্তু এবারও ভোটে হিংসা হয়েছে, এবারও ভোটে রিগিং হয়েছে এবং এবারও ভোট গণনার পর হিংসা হয়েছে। আপনারা এখানে পঞ্চশারে দেখেছেন, বেহালায় দেখেছেন, পটাশপুরে দেখেছেন, অনেক হচ্ছিল। এটা আরেকটা, এটা মানে কে করেছে বলে আপনার মনে হচ্ছে? দেখুন তদন্ত চলছে, তদন্তর আগে কারোর নাম বলে দেয়া বা কোনো দলের নাম বলে দেয়া তদন্তকে প্রভাবিত করার সামিল।
আমি সেটা বলতে চাইবো না, কিন্তু আমি একটু আশা করব যে অপরাধীকে পুলিশ একটু ভালোভাবে তদন্ত করলে ধরতে পারবে। বিভিন্ন ক্ষেত্রে বলা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এর সাথে জড়িত রয়েছে, আপনারও কি মনে হচ্ছে? দেখুন, আমাদের পুলিশের ট্রেনিংয়ে সন্দেহের তালিকা থেকে যাচাই না করে কাউকে বাদ দেওয়ার নিয়ম শেখায় না। অতএব কে হবেন সেটা ধরে নিয়ে যদি আমি তদন্তে এগোই, তাহলে আমার তদন্ত ভুল হতে পারে। তো যারা তদন্ত করছেন, আশা করি তারা এই নিয়মটা মানবেন। না না স্যার, ব্যক্তিগতভাবে আপনার কি মনে হচ্ছে, আমি সেটা জিজ্ঞেস করছি। না, ব্যক্তিগততে আমার সব রকম মনে হচ্ছে। যেমন? যেমন যে কোনো অপরাধী খুন করতে পারে, তাদেরকে যে কোনো যে নেতা আছেন নিযুক্ত করতে পারেন। তবে এখানে যেহেতু গাড়ি ব্যবহার করেছেন, মোটরসাইকেল ব্যবহার করেছে, গাড়ির নাম্বার প্লেটটা যদি ঠিক থাকতো খুব তাড়াতাড়ি শনাক্ত হয়ে যেত। কিন্তু গাড়ির নাম্বার প্লেট নেই, কিন্তু তবুও এই মডেলের গাড়ি কে কার কার কাছে বিক্রি হয়েছে, তো সেটা ধরে পুলিশ অনুসন্ধান করলে একটা জায়গায় আসতে পারবে এবং গাড়িটা কার সেটা জানা যাবে। এবং জানা গেলে তখন কিভাবে এটা ব্যবহৃত হয়েছে সেটা জানা যাবে। দ্বিতীয়ত যেটা বলছে, নাম্বার প্লেট না থাকলে চেসিস নাম্বার থেকে পাওয়া যায়। চেসিস নাম্বার যেটা বলছে যে কোনোটা ঘষেছে, মানে গাড়ির একাধিক জায়গায় চেসিস নাম্বার থাকে, তো সে কোনোটা ঘষেছে, কোনোটা ঝাল দিয়ে দিয়েছে। দেখুন, যারা একটু বিজ্ঞান পড়েছে তারা জানবে যে ঝাল যে অ্যালয় দিয়ে দেওয়া হয় তাদের মানে গলনাঙ্ক কম, এই জন্যই ঝাল দেওয়া যায়। তো এই গলনাঙ্ক কম মানে সেটাকে ঝালটাকে সরিয়ে দেওয়া যায়, এবং ফরেন্সিক সায়েন্টিস্টরা এটাকে সরিয়ে ওই চেসিস নাম্বারটা উদ্ধার করতে সমর্থ হবে বলে আমি আশা করছি। যেখানে ঘষেছে সেখানেও করা যায়। এই পদ্ধতি পুলিশের লোকদেরকে অল্প স্বল্প এবং ফরেন্সিক সায়েন্টিস্টদের খুব ভালোভাবে শেখানো হয়। তো তাহলে চেসিস নাম্বার পেয়ে গেলে তো খুব তাড়াতাড়ি গাড়িটা কার, মোটরসাইকেল গুলো কার, এগুলো জানা যাবে। এবং জানা গেলে তখন তদন্ত এগোতে সুবিধা হবে। এবং ব্যক্তিটি যিনি নিহত হয়েছেন তিনি একটা রাজনৈতিক দলের কর্মী। অতএব পুলিশ তদন্ত করার সময় সেটাও মাথায় রাখবে। স্যার, শুধুমাত্র এই চিত্রই না, কালকে একাধিক চিত্র দেখা যাচ্ছে। কালকে বসিরহাটেও একজন বিজেপি কর্মীকে গুলি করা হয়েছে, পানিহাটিতে বোম পড়েছে, এটা বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে। এই মানে তৃণমূল দল হেরে যাওয়ার পরে এই এক একটা চিত্র উঠে আসছে, এটাই কি কাম্য ছিল? দেখুন, 21 সালের ভোট পরবর্তী হিংসার কথা আপনারা জানেন। ভোটের পর যে হিংসা চলছিল তেমনি বিরোধীরা মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীকে আপত্তি করলে, তৎকালীন মুখ্যমন্ত্রী অবশ্যই, তিনি বলেন যে একটাও ঘটনা ঘটেনি। তখন বিরোধীরা হাইকোর্টে যায়। হাইকোর্টের আদেশ অনুসারে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান একটা রিপোর্ট দেন। সেই রিপোর্টে তিনি ডিজির কাছ থেকে একটা রিপোর্ট নিয়েছিলেন। সেই ডিজির রিপোর্টে দেখা যাচ্ছিল যে ভোট পরবর্তী 49 দিনে 29টা হত্যার, 12টা বলাৎকার যৌন হেনস্থার অপরাধ সমেত মোট 1934টা অপরাধ হয়েছে। অর্থাৎ প্রতিদিনে প্রায় 40টা হয়েছে। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী তৎকালীন এবং তৎকালীন পুলিশ মন্ত্রী যিনি ছিলেন তিনি কি বলছিলেন যে একটাও ঘটনা ঘটেনি। তো আমাদের এখানে ভোটে হিংসাটা আমাদের অসৎ রাজনৈতিক নেতাদের কল্যাণে স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে। তো এইবার ভোটের আগে, ভোটের দিন যাদের কাছে অস্ত্র ছিল, ভোটের পরেও তো সেই অস্ত্রগুলো আছে। প্রশাসন তো সেই অস্ত্রগুলো উদ্ধার করতে পারেনি। প্রশাসন তো সেই অপরাধীদের ভেতরে পাঠাতে পারেনি। এবং এটা দেখবেন, যখন নির্বাচন কমিশন কিছু অপরাধীকে অ্যারেস্ট করার কথা বলছিল, তাদের যাতে অ্যারেস্ট করা না হয় তার তার জন্য তৎকালীন শাসক দলের লোকেরা হাইকোর্টে গিয়েছিলেন। অতএব অপরাধীদের জন্য কত তৎপরতা। স্বাভাবিকভাবে অপরাধীরা তো এখানে
যে সুবিধা ভোগ করেন, তো অপরাধীরা অপরাধ করতে সুবিধা পান। তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল পেজ থেকে কাল রাতেই একেবারে ফেসবুকে পোস্ট করা হয়েছে, তারা সিবিআই তদন্ত চায় এই পুরো ঘটনার বিষয়ে। এটা দেখুন, এখনো নতুন সরকার গঠন হয়নি, ইতিমধ্যে তারা সিবিআই বলতে শুরু করে দিয়েছে, ইতিমধ্যে তারা কোর্ট মনিটর বলতে শুরু করে দিয়েছে। তো তার মানে যে পুলিশকে তারা অন্যদের বিরুদ্ধে ব্যবহার করতেন, সেই পুলিশ যে তাদের বিরুদ্ধে ব্যবহৃত হতে পারে সে আশঙ্কা করছেন। যে সিবিআই তারা শ্রাদ্ধ করতেন, সেই সিবিআই এখন আবার চাইছেন। যে কোর্টের আদেশের তারা সমালোচনা করতেন, সেই কোর্ট মনিটর তদন্ত চাইছেন। এইটা দেখুন যে ভোটে হারার ফলেই কি ফল হয়েছে। স্যার একেবারে অন্য একটি প্রসঙ্গে যাব। ভোটে হারার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন বললেন তিনি পদত্যাগ করবেন না, কারণ তিনি হারেননি। গতকাল তিনি একেবারে বললেন যে রাষ্ট্রপতি শাসন জারি হলে হোক, আমি পদত্যাগ করব না। আমি আমি চন্দ্রিমা, আমরা হাইকোর্টে আইন প্র্যাকটিস করব। তো উনি যে কোনো পেশা যেতে পারেন, তাতে কারো বাধা নেই, কিন্তু ওনার আইন জ্ঞান আমি যা জেনেছি, উনি যদি প্র্যাকটিস শুরু করেন তাহলে কি অবস্থা হবে আপনারা হাইকোর্টে দেখতে পাবেন। এর বেশি আমি কিছু বলবো না। স্যার শেষ একটাই প্রশ্ন করব, তৃণমূল দল হারার পর একেবারে হাইকোর্টের চিত্র পরিবর্তন হচ্ছে। হাইকোর্টের যিনি রয়েছেন অ্যাডভোকেট জেনারেল এজি কিশোর দত্ত, তিনি রিজাইন করলেন, কিন্তু মুখ্যমন্ত্রী রিজাইন করলেন না। দেখুন, কিশোর দত্তের যতটুকু বিবেচনাবোধ আছে, তিনি মনে করেছেন যে তাকে অন্য রাজনৈতিক দল যখন ক্ষমতায় ছিল তাকে নিয়োগ করেছেন, তারা আজ নেই, অতএব কেউ এসে সরিয়ে দেবে, তার আগে সম্মানের সঙ্গে সরে যাব। মমতা ব্যানার্জি যদি এই বিবেচনাবোধ থাকতো তাহলে তো তিনি অন্য কিছু বলতেন না, কিন্তু তার বিবেচনাবোধ অন্য কোথাও, অতএব তার কাছ থেকে এই স্বাভাবিক ব্যবহার আশা করা ঠিক না। কিন্তু গতকাল রাত 12টা অবধি মুখ্যমন্ত্রীর মেয়াদ ছিল রিজাইন লেটার জমা দেওয়ার। আজকে গিয়ে কিন্তু সেটা নেই। তার বিরুদ্ধে কি পদক্ষেপ হতে পারে? কারণ কি তার তার এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে অলরেডি সিকিউরিটি তুলে নেওয়া হয়েছে। না, এটা আপনারা ঠিক বলছেন না। মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির যে পরিমাণ সিকিউরিটি পাওয়ার কথা ছিল সেটা আগে ছিল, এখনো আছে, কিন্তু মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী হওয়ার সুযোগে অফিস রিয়ালি যতটা পাওয়ার কথা তার বাইরে অনেক কিছু তারা অনেক সংখ্যক পুলিশ নিয়ে রেখেছিলেন, অনেক রকম ওখানে বেড়া টেড়া দিয়ে রেখেছিলেন সাধারণ মানুষের চলাচলের অসুবিধা করে, সেইগুলো শুধু তোলা হয়েছে। আইনত যে সিকিউরিটি তাদের আগে দেওয়া হয়েছিল সেটা এখনো বহাল আছে, পরে কি হবে আমি জানি না। মুখ্যমন্ত্রী কি সাজা হতে পারে পদত্যাগ না করার জন্য? সাজা দেওয়ার দরকারটা কোথায়? দেখুন, যিনি নিযুক্ত করতে পারেন তিনি তাকে সরিয়েও দিতে পারেন। তো আমাদের সংবিধানে তো আছেন যে মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিসভা তারা রাজ্যপালের সন্তুষ্টির উপর ক্ষমতায় থাকে। তো রাজ্যপাল যখন দেখছেন যে নতুন করে ভোট হয়ে গিয়েছে, বিধানসভারও মেয়াদ শেষ, উনি দলও হেরেছে উনিও হেরেছেন, অতএব উনি একটা শুধু বিজ্ঞপ্তি জারি করবেন যে তাকে সরিয়ে দেওয়া হলো, তারপরেই যিনি নতুন নেতা নির্বাচিত হবেন তাকে শপথ দেবেন, অন্যান্য মন্ত্রীদের শপথ দেবেন, মিটে গেল।